আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকল দর্শককে সাফা বাংলা টিভিতে স্বাগতম। শুরুতে এখনকার প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নেওয়া যাক। বিএনপি আলাদাভাবে ডাকলে যাব, পার্থ। ঈর্ষার বলিত্যাগী নেতারা কাঁদলেন মির্জা ফখরুল। স্বৈরতন্ত্র স্থায়ী হবে না, ডক্টর কামাল। এবার পুরো সংবাদ। বিএনপি আলাদাভাবে ডাকলে যাব, পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, 20 দলীয় জোটের বৈঠকে না গেলেও বিএনপি যদি আলাদাভাবে আমাকে ডাকে তাহলে যাব, কারণ বিজেপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সোমবার 20 দলীয় জোটের বৈঠকে না যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে যুগান্তরকে তিনি এই কথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, 20 দলীয় জোটের বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই বৈঠকে যোগ না দেওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমি আগেই 20 দল ছাড়ার ঘোষণা দিয়েছি। তিনি বলেন, তবে বিএনপি যদি আমাকে আলাদাভাবে ডাকে তাহলে যেতে পারি, কারণ বিজেপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই হিসেবে বিজেপির প্রধান হিসেবে আমি যেতেই পারি। সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 20 দলীয় জোট বৈঠক শুরু হয়েছে। বৈঠক শুরু হলেও উপস্থিত হননি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তবে কর্নেল অলি না থাকলেও দলের পক্ষ থেকে মহাসচিব রেদওয়ান আহমেদ উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। পার্থকে আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি বৈঠকে যোগ দেননি। প্রসঙ্গত, ভোট ডাকাতির অভিযোগ তুলে একাদশ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা বিএনপির নেতৃত্বাধীন 2 জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট একাদশ সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সিদ্ধান্তে অনড় থাকতে পারেনি জোটের শরিক বিএনপি ও গণফোরাম। দুটি দলের নির্বাচিত 8 প্রতিনিধির মধ্যে 7 জন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জোটের শরিকদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে প্রধান শরিক বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোণে পুনর্নির্বাচন দাবি করার নৈতিক ভিত্তি নষ্ট হয়ে গেছে জোটের। এই অভিযোগে সোমবার 20 দলীয় জোট থেকে বেরিয়ে যায় আন্দালিব রহমান পার্থের বিজেপি। গত 6 মে রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জোট ছাড়ার ঘোষণা দেয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বিজেপি। দলটি জানায়, জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকে 20 দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড ক্রমশ স্থবির হয়ে পড়ে। বিএনপির রাজনীতি ঐক্যফ্রন্টমুখী হয়ে পড়েছে। 20 দলের গুরুত্ব তাদের কাছে নেই। এছাড়া শপথের মাধ্যমে বিএনপি ও ঐক্যফ্রন্ট 30 ডিসেম্বরের প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার হারিয়েছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। ঈর্ষার বলি ত্যাগী নেতারা 2 সদস্য দিয়েই চলছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। মেয়াদ 1 বছর পার হতে চললেও গতি নেই কমিটি পূর্ণাঙ্গ করার। আওয়ামী লীগের দফায় দফায় চাপ, আরও আলটিমেটামের কারণে একটি খসড়া কমিটির তালিকা রয়েছে ছাত্রলীগ। তড়িঘড়ির এই তালিকায় হাজারো গড়মিলে আপত্তি তুলেছেন পদবঞ্চিতরা। তাদের মতে, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের অবস্থান 2 মেরুতে। একজন অতি চালাক, ভাই লীগ বেষ্টিত, আরেকজন সহজ সরল নেত্রী নির্ভর শেখ হাসিনা। অতি চালাক নেতাকে ঘিরে থাকা ছাত্রলীগের কতিপয় প্রভাবশালী নেতা নিজ বলয়ের কর্মীদের জন্য পদ বাগিয়ে নিতে ত্যাগীদের সম্পর্কে কুৎসা রটাচ্ছেন। এই ভাই লীগের ঈর্ষার বলি হচ্ছেন ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীরা। 2018 সালের 11 ও 12 মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের 2.5 মাস পর 31 জুলাই সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়। 301 সদস্যের এই কমিটি এখনো চলছে সভাপতি, সাধারণ সম্পাদক দিয়ে। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কমিটির সমন্বয়কের দায়িত্ব পালনকারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোমবার যুগান্তরকে বলেন, অনেক চেষ্টার পর একটি তালিকা প্রস্তুত করতে সম্ভব হয়েছে। সে তালিকা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক দলীয় সভাপতির কাছে জমা দিয়েছেন। সাবেকদের সঙ্গে সমন্বয় করে এই কমিটি হয়েছে। ছাত্রলীগে কোনো ঈর্ষা কিংবা বিরূপ রাজনীতি করার সুযোগ নেই। ছাত্রলীগের বর্তমান 2 নেতার মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয় জানিয়ে সংগঠনটির সাবেক কয়েকজন নেতা যুগান্তরকে বলেন, অতীতে ছাত্রলীগের কোনো কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে এত তিক্ত সম্পর্ক ছিল না। এর প্রমাণ মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ছাত্রলীগ আয়োজিত চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের অনুষ্ঠান ভণ্ডুলের মধ্য দিয়ে। ঢাবির মল চত্বরে লোকসঙ্গীত উৎসব ও কনসার্ট গ্রুপিং এর কারণে হয়নি। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মী ও স্যার সলিমুল্লাহ হলের আবাসিক 2 জন ছাত্র নাম প্রকাশ না করে যুগান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এত বড় আয়োজনে আমন্ত্রণ পাননি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন তাকে বাদ দিয়েই অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর GS গোলাম রব্বানী। গ্রুপিং ও অনুষ্ঠানের টাকা ভাগ বাটোয়ারা নিয়েই মূলত একটি পক্ষ শোভনকে এড়িয়ে চলার চেষ্টা করে।
বিষয়টি আওয়ামী লীগের ঊর্ধ্বতন মহলে গেলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সেই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নানা অসঙ্গতির খবর গণভবনে গেলে ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করে 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের পদপ্রত্যাশী একাধিক নেতা জানান, মূলত ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে কোণঠাসা করতেই অন্য শীর্ষ নেতারা একজোট হয়েছেন। কারণ উল্লেখ করে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়াই শোভনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি পদে শোভনের হারের পেছনেও ছাত্রলীগের সাবেক শীর্ষ কয়েক নেতা ভাইলীগ তৎপর ছিল বলে অনেকে মনে করছেন। ডাকসু নির্বাচনের পর 17 মার্চ নির্বাচিত নেতারা গণভবনে গেলে ছাত্রলীগ সভাপতি শোভনকে পাশে বসিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় শোভনের ভূয়সী প্রশংসা করেন তিনি। তার পরিবারের রাজনৈতিক পটভূমির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শোভন আওয়ামী পরিবারের সন্তান। ওর দাদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সংগঠক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি। তিনি এমপিও ছিলেন। ওর বাবা উপজেলা চেয়ারম্যান ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আশীর্বাদে ভাসছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। দায়িত্ব পাওয়ার 1 বছরে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ানোর কারণে অনেকেই প্রশংসা করেছেন তার। জানা যায়, শোভনের রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীও কেন্দ্রীয় নেতাদের ইতিবাচক মন্তব্য খুবই ভালো চোখে দেখছেন না ছাত্রলীগের সাবেক কিছু নেতা। ভাই লীগ এই কারণেই কমিটি গঠন নিয়ে বেশ ঝামেলার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পর্যন্ত গড়ায়। কেন্দ্রীয় নেতারা হস্তক্ষেপ করে আলটিমেটাম দিয়ে প্রকৃত নেতাদের দিয়ে কমিটি গঠনের নির্দেশ দেন। কাঁদলেন মির্জা ফখরুল। সাংবাদিক মাহফুজুল্লাহ স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক শোক সভায় এসে আবেগ আপ্লুত হয়ে কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, মাহফুজুল্লাহর সঙ্গে আমার এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে তিনি আমার পাশে থাকবেন না তা কখনো ভাবিনি। তিনি বলেন, একসময় তিনি বিএনপির সমালোচনা করেছিলেন। তিনি সত্যকে সত্য বলতেন। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির বিষয়ে খুব সচেতন ছিলেন। পরবর্তী জীবনে সাংবাদিক হিসেবে তিনি অনেক অবদান রেখেছেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রহীন অধিকারবিহীন রাষ্ট্রে মাহফুজুল্লাহ সত্য কথা বলার মাধ্যমে আমাদেরকে জাগিয়ে তুলেছেন। আসুন আমরা তার চিন্তা বাস্তবায়নে অবদান রাখি। তিনি বলেন, যে দেশে গণতন্ত্র নেই সেই দেশে মুক্তি বুদ্ধি চর্চা ও লেখা কঠিন, কিন্তু মাহফুজুল্লাহ তার সেই কঠিন কাজটি করতে পেরেছেন। বিএনপি মহাসচিব বলেন, মাহফুজ উল্লাহ জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে বই লিখেছেন। আর তিনি এমন সময় লিখেছেন যে সময় বুদ্ধিজীবীরা এই দুই নেতার ব্যাপারে মুখ খুলতে চান না। তিনি চাইলে বড় একজন রাজনীতিক হতে পারতেন, কিন্তু তা না করে সাংবাদিক হিসেবে রাজনীতিকে তিনি দেখেছেন, বললেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খানের সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য দেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুবুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, নিউএস পত্রিকার সম্পাদক নুরুল কবির প্রমুখ। স্বৈরতন্ত্র স্থায়ী হবে না ডক্টর কামাল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, এই দেশে স্বৈরতন্ত্রের কোনো স্থান হবে না। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক শোকসভায় এ আহ্বান জানান তিনি। সাংবাদিক মাহফুজুল্লাহ স্মরণে এই শোকসভার আয়োজন করা হয়। ডক্টর কামাল বলেন, স্বৈরতন্ত্র অনেকবার চেষ্টা করেছে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে, চিরস্থায়ী হতে, কিন্তু কেউ তা পারে নাই। আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি, আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, এদেশে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নেই। যারা মনে করেন গণতন্ত্রকে চাপা দিয়ে, অস্ত্র দিয়ে, বিভিন্ন রকমের প্রভাব খাটিয়ে চিরস্থায়ী হওয়া যায়, তাহলে তারা আহম্মকের স্বর্গে বাস করছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরতন্ত্রের আলামতগুলো চারদিকে লেগে আছে, সেই কারণে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে কেন্দ্র করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বৃহত্তর ঐক্য গড়ে তুলি। সাংবাদিক মাহফুজুল্লাহ স্মরণ করে ডক্টর কামাল বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি তখন থেকে তাকে মাহফুজুল্লাহকে চিনি। আজকে আমি মোটেও নিরাশ নই, কারণ মাহফুজুল্লাহ শ্রদ্ধা জানাতে সব মহলের লোক এখানে একত্রিত হয়েছেন। উনাকে সম্মান জানাচ্ছেন
কেন? কারণ তিনি ঝুঁকি নিয়েছিলেন, সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। যখন উচিত কথা বলা ঝুঁকিপূর্ণ ছিল তখন তিনি উচিত কথা বলেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খানের সভাপতিত্বে নাগরিক শোক সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহবুব চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ, প্রয়াত মাহফুজুল